স্টুডেন্টস, আমি ডাক্তার অনির্বাণ ঢাকা মেডিকেল থেকে এমবিবিএস কমপ্লিট করছি। বর্তমানে খুলনাতে মেডিম্যাজিক নামে আমার কোচিং আছে, খুলনা সিটি কলেজের সামনে। এবং এখানে তোমরা আমার ফোন নাম্বার দেখতেছো। আজকে আমি তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারের 3য় অধ্যায় মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন এই অধ্যায়টা কিছু দূর পড়াবো। তো আশা করি ক্লাসে তোমাদেরকে সাথে পাবো। আমি শুরু করতেছি। এই অধ্যায়ের মূল আলোচনার বিষয় আছে কি পর্যায় সারণী। তো আমরা শুরু করতেছি পর্যায় সারণীর জনককে। জনক বললে মেন্ডেলিভ। পর্যায় সারণীর জনককে মেন্ডেলিভ। উনি কি 63টি মৌল নিয়ে 63টি মৌল নিয়ে এদেরকে পারমাণবিক ভর অনুসারে পর্যায়ক্রমে সাজায় একটা পর্যায় সারণী প্রথম তৈরি করেন। আচ্ছা, বর্তমানে দীর্ঘকায় পর্যায় সারণী যেটা, সেটা হচ্ছে এর জনক বলা হয় বোরকে। বর্তমানে পর্যায় সারণীর মৌলের সংখ্যা ধরা হয় 118টি। আর এখানে যদি বলো যে পর্যায় সারণীর যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে মূল ভিত্তি কি কি। যদি বলো যে মূল ভিত্তি, যদি বলা হয় মূল ভিত্তি, তাহলে দুইটা জিনিস আছে, একটা পারমাণবিক সংখ্যা আর একটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। যদি বলে পর্যায় সারণীর মূল ভিত্তি কি, তাহলে আমরা বলি দুইটা অ্যান্সার, একটা পারমাণবিক সংখ্যা আর একটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। আরেকটা কোশ্চেন আসতে পারে যেটা হচ্ছে পর্যায় সারণীর সত্যিকার ভিত্তি কি। সত্যিকার ভিত্তি কি, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র ইলেকট্রন বিন্যাস এই কথাটা লেখা আছে আমাদের হাজারী স্যারের বইতে। তাহলে মূল ভিত্তি বললে দুইটা, সত্যিকার ভিত্তি বললে শুধুমাত্র ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, এরপরে যদি আমরা একটা উদাহরণ দেখি, ধরো সোডিয়ামের ক্ষেত্রে তোমরা জানো পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তাহলে এখান থেকে আমরা ইলেকট্রন বিন্যাস কেমন ভাবে করি, 1s2 2s2 2p6 3s1, তাই না? তাহলে একদম শেষ যেটা আমরা এইটাকে ধরবো, এক্ষেত্রে কি আছে 3s1। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 3 যেটা আছে এটা হচ্ছে তোমার পর্যায় সংখ্যা, আর s1 এই যে উপরে যেটা আছে এটা হচ্ছে এর গ্রুপ সংখ্যা। ঠিক আছে, এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস থেকে আমরা কিভাবে তার পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে পারি, এটা হচ্ছে এই নিয়ম দিয়ে করতে হয়, তোমরা জানো। তাহলে আগে যেটা ছিল তখন হচ্ছে 12টি পর্যায় এবং 8টি গ্রুপে ভাগ করা হতো। আগে টোটাল হচ্ছে 20টা। আচ্ছা, বর্তমান সময়ে যেটা আছে সেটা হচ্ছে 18টি গ্রুপ, কিন্তু 7টি পর্যায়ে মৌলগুলোকে ভাগ করা হয়। আগে ছিল 12 আর 8 20টা, আর এখন হচ্ছে 18 আর 7 25টা। আমি এভাবে মনে রাখতাম। তাহলে এই হচ্ছে প্রথম পৃষ্ঠা মোটামুটি কথাবার্তা গেল। এখন আমাদের যে পর্যায় সারণীর 118টা মৌল, এর ভিতর তোমরা জানো এস ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 14টি, পি ব্লকের কত 36টি, ডি ব্লকের কত 41টি, এবং এফ ব্লকের মৌল কয়টি 27টি। টোটাল যোগ করলে কত 118টি মৌল পাওয়া যায়। এর ভিতর এস ব্লক এবং পি ব্লক এই দুটা মৌল যোগ করলে হয় কত 50টি। তাহলে এই 50টিকে বলা হয় কি আদর্শ মৌল বা প্রতিনিধি বা প্রতিরূপ মৌল বলা হয়। ডি ব্লক মৌল সমূহকে নরমালি কি বলা হয় অবস্থান্তর মৌল। এর ভিতর কিছু কিছু আছে যেগুলো অবস্থান্তর মৌল নয়। এফ ব্লকের মৌল এর ভিতর কিছু আছে অন্ত অবস্থান্তর মৌল। অন্ত অবস্থান্তর মৌলের সংখ্যা মূলত হচ্ছে 28টি। এগুলোকে কি বলা হবে ইনার ট্রানজিশনাল এলিমেন্টস বলা হয় এগুলোকে। ঠিক আছে, এটা কিন্তু আগে একবার মেডিকেলে আসছে যে ইনার ট্রানজিশনাল এলিমেন্টস এর সংখ্যা কতটি। তাহলে 28টি। নরমালি আমাদের এফ ব্লক মৌলের সংখ্যা কয়টি 27টি। পর্যায় সারণীর নিচে যেগুলো অবস্থান আছে তোমরা জানো যে পর্যায় সারণীর নিচে ল্যান্থেনাইড একটা সিরিজ আছে, অ্যাক্টিনাইড একটা সিরিজ আছে। তো ল্যান্থেনাইড গ্রুপের মৌল সংখ্যা 15টা, অ্যাক্টিনাইড সিরিজের মৌল সংখ্যা 15টা। এই 15টা
30টা হচ্ছে পর্যায় সারণীর নিচে অবস্থিত আছে। এর ভিতর ল্যান্থানাইড, অ্যাক্টিনাইড এবং এখানে আছে কি থোরিয়াম। থোরিয়ামের পারমাণবিক সংখ্যা কত, এটা আবার পরীক্ষাতে আসে, এটা হচ্ছে 90। তাহলে এই 3টা মৌল বাদে, তাহলে এখানে 15 30টা থাকলে এর থেকে 3টা বাদ যাবে। এর ব্লক মৌলের সময় কি কি নাই, ল্যান্থানাইড নাই, অ্যাক্টিনাইড নাই এবং থোরিয়াম নাই। আচ্ছা, আর যদি অন্ত অবস্থান্তর বা ইনার ট্রানজিশনাল মৌল বলি, তখন কিন্তু থোরিয়াম হচ্ছে ইনার ট্রানজিশনালের ভিতর পড়ে। তাহলে এইখানে 14টা আর এইখানে 14টা, টোটাল 28টা হবে ইনার ট্রানজিশনালের ভিতরে। তাহলে আরো কিছু কথা আমাদের এখানে বলার আছে, এটুক মুছে ফেলি। অবস্থান্তর মৌল যেটা আছে, এই অবস্থান্তর মৌল সমূহের কি কি বৈশিষ্ট্য আমি মনে রাখতাম। জরিপ 3, তো জ দিয়ে কি হতে পারে, অবস্থান্তর মৌল সমূহের কি আছে, যতে হচ্ছে জটিল যৌগ গঠন করতে পারে, রতে হচ্ছে রঙিন যৌগ বা রঙিন আয়ন গঠন করতে পারে। জটিল যৌগ বা জটিল আয়ন, রঙিন যৌগ বা রঙিন আয়ন। প দিয়ে 3টা, একটা হচ্ছে পরিবর্তনশীল যোজ্যতা, তারপরে হচ্ছে প দিয়ে প্যারাচুম্বক রূপে ক্রিয়া, আর প হচ্ছে প্রভাবক রূপে ক্রিয়া। এই 3 ধরনের বৈশিষ্ট্য অবস্থান্তর মৌলতে দেখা যায়। এরপর যদি বলা হয় যে ডি ব্লক মৌল হওয়া সত্ত্বেও অবস্থান্তর মৌল নয় কোনগুলো, তাহলে সেক্ষেত্রে আমরা একটু মনে রাখি যে একটা হচ্ছে স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক, এই দুটো অবস্থান্তর মৌল নয়। কারণ কি, এর শর্ত হচ্ছে, অবস্থান্তর মৌল হওয়ার শর্ত হচ্ছে আংশিক পূর্ণ ডি অরবিটাল, মানে D1 থেকে D9 1 থাকবে, তার মানে কি একদম শূন্যও নাই, থাকাও নাই, আবার D9 তার মানে কি D10 নাই, অর্থাৎ সম্পূর্ণরূপে পূর্ণ নাই। তো এক্ষেত্রে আর কি আছে, ক্যাডমিয়াম এবং মার্কারি, এই দুটো হচ্ছে এক্সট্রা ইনফো, এই দুটো বইতে লিখে রাখবা যে এরাও অবস্থান্তর মৌল নয়। ডি ব্লক হওয়া সত্ত্বেও অবস্থান্তর মৌল নয় কারা, এরা এই দলে পড়ে। তো এখানে হচ্ছে 41টি। ঠিক আছে, তাইলে এখন যদি আমরা পর্যায় সারণীতে টোটাল যে 118টা মৌল আছে, এগুলোর যদি একটা ভাগ করি, তাহলে কি কি পাবো। দেখো, ধাতু আছে 94টি। তো ধাতুর ভিতর তরল ধাতু, একমাত্র তরল ধাতু কোনটা, মার্কারি। এটা তোমার অবশ্যই জানা লাগবে, একমাত্র তরল ধাতু কোনটা, মার্কারি। এরপর অধাতু যদি বলো, অধাতুর ভিতর 11টি হচ্ছে গ্যাস, একটি হচ্ছে তরল। তরল কোনটা, ব্রোমিন। ব্রোমিনের বর্ণ কি, লাল, তাহলে লাল বর্ণের তরল পদার্থ। ব্রোমিনকে কি বলা হয়, লাল বর্ণের তরল পদার্থ, তরল অধাতু আসলে। আর হচ্ছে 6টি হচ্ছে কঠিন। এই 6টি কঠিন পদার্থ, 6টি কঠিন অধাতু আমরা একটু পড়ে ফেলবো। মনে রাখতাম ICU at CPS মল, আমি তোমাকে CPS মলে দেখছিলাম। ঠিক আছে, আই মানে কি, আয়োডিন, আয়োডিন কঠিন পদার্থ, অধাতু সেলোনিয়াম, মনে আছে যে 34 পারমাণবিক সংখ্যা। এটা কোথায় কোথায় পাওয়া যায়, যে মাংস, ডিম, পেঁয়াজ, রসুন। ঠিক আছে, অ্যান্টিঅক্সিডেন্ট রূপে এটা কাজ করে। এবার কি আছে, অ্যাস্টেটিন, এটা হচ্ছে হ্যালোজেন গ্রুপের মৌল। তারপর কি, কার্বন, ফসফরাস, সালফার, এই 3টা আছে, কার্বন, ফসফরাস, সালফার, এগুলো হচ্ছে কঠিন অধাতুর উদাহরণ। এছাড়া আর কি ছিল, অপধাতু। অপধাতু এর সংখ্যা কয়টি, 6টি। এর জন্য অনেকগুলো নেমোনিক আছে, তোমরা যে কোনো নেমোনিক দিয়ে পড়তে পারো। আমি যেটা, আমার নিজের যেটা ছিল সেটা হচ্ছে, আজ সবাই প্রেজেন্ট, বেশি গেটে। আমি এটা মনে রাখতাম। ধরো একজন ম্যাডাম বা একজন টিচার এসে বলতেছে যে আজকে স্টুডেন্টের উপস্থিতি এত কম কেন, সবাই কই গেছে,
তো ক্লাস মনিটর যে থাকে সে বলতেছে যে আজকে তো সবাই আসছে, কিন্তু গেটে সবাই স্কুলের বা কলেজের গেটে ওখানে ভিড় জমাইছে, কোনো একটা কিছু ঘটনা ঘটছে, এখানে ওটা দেখার জন্য সবাই আর কি একত্রিত হয়েছে। আজ মানে হচ্ছে আর্সেনিক, সবাই মানে হচ্ছে এসবি অর্থাৎ কিন্তু এন্টিমনি, বেশি হচ্ছে ওই যে বোরন আর সিলিকন, গেটে হচ্ছে জিই টিই জার্মেনিয়াম টেলুরিয়াম, অপধাতু হচ্ছে 6টি। এরপর আমি একটু পর্যায় সারণীর পর্যায়গুলো নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। দেখো পর্যায় সারণীর যেগুলো নিচে নিচে আছে সেগুলো হচ্ছে গ্রুপ, তাই না, এরকম। আর যেগুলো এই সাইড বাই সাইড এগুলোকে আমরা বলি হচ্ছে পর্যায়, ঠিক আছে। তো 1 2 3 4 5 6 7 টোটাল পর্যায় আছে কয়টা? 7টা। তো 1 নম্বর পর্যায়ে আছে কি, এখানে হাইড্রোজেন আর এখানে হিলিয়াম আছে, তাই না। তো হাইড্রোজেনকে কি বলা হয়? দুষ্টু মৌল বলা হয়। কারণ কি, এটা নিজে ধাতু না হয়েও, খাদ ধাতু না হয়েও অন্য খাদ ধাতুর সাথে পর্যায় সারণীতে অবস্থান নিচ্ছে, এই কারণে হাইড্রোজেনকে বলা হয় কি, দুষ্টু মৌল। আচ্ছা, হিলিয়ামের ক্ষেত্রে বিশেষত্ব কি মনে রাখবো, এটা হচ্ছে মূলত এস ব্লকের মৌল, এটা হচ্ছে মূলত এস ব্লকের মৌল। এইখানে 7টা আর এইখানে হবে 7টা। তো উপরে হিলিয়ামটা এখানে নাই, জায়গা মতো নাই, টোটালি কিন্তু 14টা আমরা এস ব্লকের মৌল পড়ছি। তো হিলিয়ামটা হচ্ছে নিষ্ক্রিয় গ্রুপের সাথে গ্রুপ 18তে অবস্থান নিচ্ছে, কিন্তু এটাও কিন্তু এস ব্লকের ভিতর পড়ে। তো এটা মনে রাখতে হবে যে কোনটা নিষ্ক্রিয় গ্যাস হওয়া সত্ত্বেও এস ব্লকের সদস্য। এই দুটো বিশেষত্ব আছে গ্রুপ 1-এর 2টা মৌলকে। এখানে মাত্র 2টা মৌল আছে, এই কারণে এটাকে বলা হয় কি, অতি সংক্ষিপ্ত পর্যায়। গ্রুপ 1-এর নাম কি, অতি সংক্ষিপ্ত পর্যায়, কারণ এখানে মাত্র 2টো মৌলের অবস্থান আছে। তারপরে 2 3 এগুলোকে বলা হয় সংক্ষিপ্ত পর্যায়, এই দুটা। তারপরে 2টা হচ্ছে দীর্ঘ পর্যায়, এবং এই দুটো হচ্ছে অতি দীর্ঘ পর্যায়। অতি সংক্ষিপ্ত, এরপরে দুটো হচ্ছে সংক্ষিপ্ত, তারপরে দুটো হচ্ছে দীর্ঘ, এবং এরপরে হচ্ছে অতি দীর্ঘ পর্যায়। এখন আসো, এই যে গ্রুপ 2 এবং 3 এই দুটো মিলে আরেকটা সংক্ষিপ্ত পর্যায়, দুটোর আরেকটা স্পেশাল নাম আছে, সেটা হচ্ছে আদর্শ পর্যায়। এই দুটো হচ্ছে আদর্শ পর্যায়, 2 আর 3 মিলে। 6 আর 7 এর ভিতর 6 এর স্পেশাল নাম হচ্ছে রাক্ষুসে পর্যায়। রাক্ষুসে পর্যায় কারণ কি, এটা হচ্ছে অতি দীর্ঘ হয়ে যাওয়ার কারণে রাক্ষুসের সাথে তুলনা করতেছে, জাইগান্টিক। 7 এটাকে কি বলবা, তেজস্ক্রিয় পর্যায়। তেজস্ক্রিয় পর্যায় কারণ কি, কারণ হচ্ছে আমরা জানি যে পারমাণবিক সংখ্যা 84 এর বেশি আর ভর সংখ্যা 106 এর বেশি হয়ে গেলে তখন সেই মৌলগুলো তেজস্ক্রিয় হয়ে যায়। তো এখানে 7 নম্বর পর্যায়ে যেগুলো আছে সেগুলো 84 বেশি পারমাণবিক সংখ্যা, এই কারণে এদেরকে বলতেছে তেজস্ক্রিয় পর্যায়। তাহলে এই জিনিসগুলো একটা আমাদের লাগবে। এর ভিতর আমি আরেকটা জিনিস তোমাদের বলে যেতে চাই, সেটা হচ্ছে গ্রুপ 11 এর ধাতুগুলো হচ্ছে কপার, সিলভার এবং গোল্ড। কপার, সিলভার, গোল্ড এই তিনটাকে বলা হয় কি, মুদ্রা ধাতু। তোমরা 9 10 এর বইতে পড়ছিলে। এইগুলো থেকে পুরাতন কালে, প্রাচীন আমলে মুদ্রা, ঠিক আছে, কয়েন টয়েন তৈরি করে এগুলো দিয়ে বিনিময় করা হতো আর কি। এখনকার মতন ধাতব মুদ্রা তখন হয়তো কপার দিয়ে, নয়তো সিলভার দিয়ে, নয়তো গোল্ড দিয়ে, রূপা অর্থাৎ এগুলো দিয়ে কয়েন তৈরি করা হতো, এই কারণে এদেরকে বলা হয় কি, মুদ্রা ধাতু। আমরা একটু এখন এস ব্লকের মৌল সমূহের বৈশিষ্ট্য নিয়ে একটু কথা বলি, কেমন? এস ব্লকের মৌল সমূহের বৈশিষ্ট্যতে আমরা একটু চলে যাই। এস ব্লক, তাহলে এস ব্লকের ভিতর কে কে আছে, গ্রুপ 1 এবং গ্রুপ 2, ঠিক আছে, গ্রুপ 1 এবং গ্রুপ 2।
তো এখানে 7টা, এখানে হিলিয়াম সহ 7টা হবে, টোটাল 14টা আছে। তো গ্রুপ 1 এর ধাতুগুলোকে কি বলা হয়? খাদ ধাতু। এগুলোকে কি বলা হয়? মৃৎ খাদ ধাতু। মৃৎ খাদ ধাতু, মৃৎ মানে কি? মাটি বা মৃত্তিকা। তো এখানে দেখো 2টা। আচ্ছা, এখানে নেমোনিক কি ছিল? বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। ঠিক আছে, বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো, এটা হচ্ছে মৃৎ খাদ ধাতু। এর ভিতর বলতেছে কি ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম, এই দুটো ধাতুর অক্সাইড এবং কার্বনেট, এই দুই ধরনের লবণ মাটিতে বা মৃত্তিকায় পাওয়া যায়, এ কারণে এদেরকে বলা হচ্ছে মৃৎখাদ ধাতু। ঠিক আছে, গ্রুপ 1 এর গুলো হচ্ছে খাদ ধাতু, গ্রুপ 2 এর গুলো হচ্ছে মৃৎখাদ ধাতু। এর ভিতর ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের অক্সাইড এবং কার্বনেট মাটিতে বা মৃত্তিকায় পাওয়া যায়। এস ব্লকের মৌলগুলো নরমালি নরম হয়, যেমন সোডিয়াম, এটাকে ছুরি দিয়ে কাটা যায়। সোডিয়াম এটা খুব নরম, এই কারণে এটাকে ছুরি দিয়ে কাটা যায়, পারা যাবে। এরপর কি আছে দেখো, গ্রুপ এই যে এস ব্লক মৌল, এর ভিতর বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম, এগুলো হচ্ছে শিখা পরীক্ষায় কোনো বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ দেখায় না। শিখা পরীক্ষার বেলায়, শিখা পরীক্ষায় কোনো বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ দেখায় না বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম। কিন্তু আয়নিক যৌগ গঠন করে না কোনটা? তখন হচ্ছে বেরিলিয়াম, এটা আয়নিক যৌগ গঠন করে না, শুধু এটা হবে। ঠিক আছে, দেখো আমি কিভাবে মনে রাখতাম। ম্যাগনেসিয়াম, দেখো তুমি কোনটা চেনো? সোডিয়াম ক্লোরাইড, ছোটবেলা থেকে আয়নিক যৌগ বলতে এটারই তুমি চিনে আসছো। এখন দেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটা চিনছো? এটা কখনো দেখছো? হ্যাঁ দেখছো। তাহলে এটা যদি আয়নিক যৌগ হয়, তাহলে এটা অবশ্যই বাধ্যতামূলকভাবে আয়নিক যৌগ হয়। কারণ কি, সোডিয়াম এর বড় ভাই তো ম্যাগনেসিয়াম, তাই না? তাহলে ম্যাগনেসিয়াম অবশ্যই আয়নিক যৌগ গঠন করে, কিন্তু বেরিলিয়াম আয়নিক যৌগ গঠন করে না। ম্যাগনেসিয়াম এবং বেরিলিয়াম দুইজনেই হচ্ছে শিখা পরীক্ষায় বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ দেখাতে পারে না। ঠিক আছে, এরপর হচ্ছে গ্রুপ 1 এর ধাতুগুলো আমি একটু লিখতেছি। খাদ ধাতু যেগুলো ছিল, কি কি ছিল? হাই, লিনাকে রুবি শেষে ফেলেছে, তাই না? হাইড্রোজেন, তারপর লিনা কে, তারপর রুবি শেষে ফেলেছে। এর ভিতর যদি বলা হয় যে সবচেয়ে সক্রিয় ধাতু কোনটা, সবচেয়ে সক্রিয় ধাতু কোনটা, তাহলে উপর থেকে যত নিচের দিকে যাব তত সক্রিয়তা বাড়বে। সেই হিসাবে ফ্রান্সিয়াম হচ্ছে সবচেয়ে সক্রিয় ধাতু হওয়ার কথা, কিন্তু এখানে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে এটা তেজস্ক্রিয়, এটা হচ্ছে তেজস্ক্রিয়। তাহলে এইটা কি? এটা হচ্ছে স্থায়ী। যদি তোমাকে সরাসরি কোশ্চেন করে যে সবচেয়ে সক্রিয় ধাতু কোনটা, তাহলে তুমি দাও কি? এফআর, ফ্রান্সিয়াম। তারপর যদি বলে যে স্থায়ী সবচেয়ে সক্রিয় কোনটা, স্থায়ী সবচেয়ে সক্রিয় ধাতু কোনটা, তখন কিন্তু উত্তর হবে সিজিয়াম। তো তোমার এখানে এইটা হচ্ছে নাই, আমি যে সিরিয়ালটা এখন যাচ্ছি সেটা হচ্ছে গলনাঙ্কের সিরিয়াল। সেটা হচ্ছে গলনাঙ্কটা মেল্টিং পয়েন্ট, এমপি দিয়ে লেখা হয় মেল্টিং পয়েন্ট। দেখো 18, 9, 6, 3, 2, এভাবে আমি মনে রাখতাম। 18, 9, 6, 3, 2, একটু বলো আমার সাথে। 18, 9, 6, 3, 2, তার মানে এটা হচ্ছে আমরা কি করছি, যে প্রকৃত মানটা আছে বইতে ছকে, তার থেকে একটু কমায় নিচ্ছে আমাদের মুখস্থ করার সুবিধার জন্য। তো এটা ছিল হচ্ছে 180-র একটু উপরে, এটা হচ্ছে 90-এর ঘরে, এটা 6-এর ঘরে, এটা 3-এর ঘরে এবং এটা 2-এর ঘরে ছিল, তাই না? আমরা শুধু এটুকু দেখলেই চিনবো, কারণ অপশনে হচ্ছে এখান থেকে 4টে অপশন দিয়ে তোমার হয়তো জিজ্ঞেস করবে যে পটাশিয়ামের গলনাঙ্ক কত। স্ফুটনাঙ্ক পড়তে বলবো না, বা মৃৎখাত ধাতুগুলোরও গলনাঙ্ক পড়তে বলবো না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার এস ব্লকের মৌলসমূহের বৈশিষ্ট্য। এর ভিতর বলো সোডিয়ামকে কোথায় সংরক্ষণ করতে হয়? সোডিয়াম হচ্ছে কেরোসিনের ভিতর সংরক্ষণ করতে হয়, তাই না? কেরোসিন।
কেরোসিনের ভিতর সংরক্ষণ করে রাখতে হয়। পি ব্লক মৌলসমূহ আমরা হচ্ছে ইলেকট্রন বিন্যাস ধরে ধরে মনে রাখার চেষ্টা করবো, এভাবে একটু পড়বো। দেখো NS2NP6। এখন দেখো যদি শেষে ইলেকট্রন বিন্যাসের শেষে যদি এরকম অবস্থা থাকে তাহলে আমরা কি বলি, আমরা এস ব্লকের মৌলসমূহের গ্রুপ কিভাবে নির্ধারণ করতাম, সেটা হচ্ছে এক্সটা যোগ করতাম, সাথে বি যোগ করতাম, তার সাথে 10 যোগ করতাম, মনে আছে? তাহলে এখানে আছে কি 2, পি আছে কত 6, তার সাথে 10, তার মানে এটা হচ্ছে গ্রুপ 18 এর মৌল, গ্রুপ 18 এর মৌল, ঠিক আছে? তাহলে গ্রুপ GR18 এভাবে করে লেখা হয়, বা অপশনে কিন্তু আমরা GR18 এভাবে দিতে পারি, তো এটা দেখে কনফিউজ হয়ে যাবে না। এছাড়া এটাকে কি বলা হয় 8A এভাবেও কিন্তু লেখা হয় 8A অথবা VIIIA, ঠিক আছে? রোমান অক্ষরেও কিন্তু আমরা দিতে পারি অপশনগুলো। তাহলে এরকম এরকম ইলেকট্রন বিন্যাস সমূহ মৌল সম্পন্ন মৌলগুলো কি গ্রুপ 18 বা 8A বা VIIIA এই গ্রুপের মৌল। এখন এই গ্রুপটাকে আমরা কি বলি, নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। এছাড়া আরো কি কি নাম আছে, অভিজাত গ্যাস, সেতু মৌল বলা হয়, সেতু মৌল, খেয়াল করো এই নামটা একটু। সেতু মৌল কেন বলতেছি, কারণ গ্রুপ 1 এ আছে কি আমাদের খাদ ধাতুগুলো আছে, গ্রুপ 17 আছে কি তীব্র জারক হ্যালোজেন গুলো আছে। তাহলে এই দুটা বিপরীত ধর্মী বৈশিষ্ট্য না, 1 আর 17, এই দুটার মাঝখানে কি, মাঝখানে কানেকশন হচ্ছে 18, এই কারণে এর বলতেছে কি সেতু মৌল। তাহলে অভিজাত গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস, বা যদি ইংরেজিতে বলো তাহলে এটাকে নিষ্ক্রিয় ইংরেজি হচ্ছে ইনার্ট, তাহলে হচ্ছে ইনার্ট গ্যাস বলা যেতে পারে, ইনার্ট গ্যাস বলা যেতে পারে। নিষ্ক্রিয় গ্যাসের ভিতর জেনন আছে, তো জেনন হচ্ছে অন্যান্য মৌলের সাথে একটু বেশি পরিমাণ যৌগ গঠন করে, জেননের সাথে সবচেয়ে বেশি দেখা যায় হচ্ছে ফ্লোরিনের যৌগ হইতে। যাই হোক আমরা এখানে ফিরে আসি, যদি NS2NP5 হয় তাহলে সেটাকে কি বলবে, এখানে 2 এখানে 5, 5 আর 2 7, আর এর সাথে আমরা যোগ করে দেবো 10, তাহলে এটা হচ্ছে গ্রুপ 17 এর মৌল। তার মানে তুমি 7A অথবা VIIA এভাবেও অপশনে দিতে পারো। এদেরকে কি বলা হয়, হ্যালোজেন বলা হয়, এদেরকে বলা হয় কি হ্যালোজেন। তো এই হ্যালোজেন শব্দের অর্থ কি, হ্যালোজেন হচ্ছে সামুদ্রিক লবণ উৎপন্ন করে, অর্থ কি সামুদ্রিক লবণ উৎপন্নকারী। তো গ্রুপ 17 মৌল কি কি ছিল, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো এইগুলো নিয়ে আমরা একটু পড়ে ফেলি। ফ্লোরিন কি, এটাকে বলা হয় ফ্লোরিন, তাহলে হচ্ছে ফিকে, ফ্লোরিন হচ্ছে ফিকে হলুদ গ্যাস, ফ্লোরিন হচ্ছে ফিকে হলুদ গ্যাস। তারপরে ক্লোরিন হচ্ছে কি সবুজাভ হলুদ গ্যাস। ব্রোমিন কি বলা হয়, লাল বর্ণের তরল পদার্থ। ভৌত অবস্থাগুলো আমরা একটু পড়ে ফেলতেছি। আয়োডিন হচ্ছে বেগুনি বর্ণের কঠিন পদার্থ, বেগুনি বর্ণের কঠিন পদার্থ। তাহলে দেখো আমরা ক্রমান্বয়ে যে ভৌত অবস্থায় এটা কিভাবে পরিবর্তন পাচ্ছি, প্রথম দুইটা পারলাম হচ্ছে গ্যাস, ফ্লোরিন মনে রাখবো, তাহলে ফিকে, ফতে ফ্লোরিন ফতে ফিকে, প্রথম দুটো গ্যাস, তারপর একটা তরল, তারপর একটা কঠিন। এবার যদি তোমার বলে যে ভ্যান ডার ওয়ালস শক্তি বৃদ্ধির ক্রম কোনটি, তাহলে কিরকম হবে ক্রমটা, আগে হবে আয়োডিন, তারপর হবে তোমার ব্রোমিন, এরপর হবে ক্লোরিন, তারপর হবে ফ্লোরিন। কারণ কি গ্যাসের বেলায় ভ্যান ডার ওয়ালস আকর্ষণ শক্তি কম, কঠিনের বেলায় বেশি, তাহলে আয়োডিনের বেলায় এটা বেশি হবে, ঠিক আছে? তাহলে আমরা একটু এটা মুছে ফেলি। আচ্ছা আমরা এই যে নিষ্ক্রিয় গ্যাসগুলোর ব্যবহারও দেখবো একটু পর। এরপরটা চলে আসো, যদি NS2NP4 এই ধরনের গঠন থাকে
তাহলে 4 আর 2 6, তার মানে এটা হচ্ছে গ্রুপ 16 এর মৌল। কোন গ্রুপের? গ্রুপ 16 এর মৌল। এটা হচ্ছে 6A বা VIA, এভাবে লেখা যেতে পারে। এদেরকে কি বলা হয়? আকরিক সৃষ্টিকারী, আকরিক সৃষ্টিকারী বা ওর ফর্মিং, ইংরেজিতে বললে ওর ফর্মিং, অথবা বলা যায় চ্যালকোজেন মৌল। কি বলা হয়? চ্যালকোজেন মৌল বলা। আমি উপরের দিকে এগুলো একটু মুছে ফেলতেছি। চ্যালকোজেন মৌল বলা হয়। এখন বলো, গ্রুপ 16 এর মৌলগুলোর জন্য কি নেমোনিক করছিলে? ও এস এসি তে পড়ে, তাই না? ও এসএসসি তে পড়ে, ও এসএসসি তে পড়ে। এই নেমোনিক আশা করি তোমরা এটাই পড়ছো। এখন কথা হচ্ছে যে গ্রুপ 16 এর আকরিক সৃষ্টিকারী বা চ্যালকোজেন মৌল যেগুলো আছে সেগুলোর ভিতর ব্যতিক্রম ধর্মী হচ্ছে পোলোনিয়াম। এই পোলোনিয়াম কোনো চ্যালকোজেন মৌল নয়। বহু স্যার লিখছে এই কথাটা। কারণ কি? আমরা জানি ওই যে আবার তেজস্ক্রিয়তার ব্যাখ্যা, যে 83 এর বেশি পারমাণবিক সংখ্যা হয়ে গেলে তখন সে তেজস্ক্রিয় হয়, কিন্তু পোলোনিয়ামের ডিরেক্ট হচ্ছে 84। তাহলে এই হচ্ছে একদম প্রথম মৌল যে তেজস্ক্রিয়। তাহলে এই কারণে, এইটা থাকার কারণে পোলোনিয়াম হচ্ছে তেজস্ক্রিয়তা থেকে বাদ, মানে তেজস্ক্রিয়তার কারণে আকরিক সৃষ্টিকারী থেকে বাদ পড়তেছে। ঠিক আছে? তাহলে চ্যালকোজেন মৌল 9 কোনটি? গ্রুপ 16 হওয়ার পরেও চ্যালকোজেন মৌল 9 কোনটি? পুরোটাই মুছে ফেললাম। একইভাবে দেখো, যদি আমি বলি NH2NP3, তাহলে এইটা কি গ্রুপ হচ্ছে? তাহলে 2 আর 3 5, আর সাথে যোগ করতে হবে 10, তার মানে 15। তাহলে এটা বলতে পারো 5A বা VA, এভাবে আমি অপশন দিতে পারি। এদেরকে কি বলা হয়? নিকটোজেন। নিকটোজেন মানে কি? শ্বাসরোধকারী গ্যাস। ঠিক আছে? নিকটোজেন এর ইয়ে কি, বাংলা কি? শ্বাসরোধকারী গ্যাস। এটা কোন গ্রুপের? গ্রুপ 11 এর অংশ, গ্রুপ 15 এর অংশ। তো কি আছে? নাইট্রোজেন, এরপরে ফসফরাস। নেমোনিক কি? আমি নেমোনিক অনুযায়ী বলি, নলকূপের পানিতে আর্সেনিক সর্বদা বেশি। ঠিক আছে? নলকূপের পানিতে আর্সেনিক সর্বদা বেশি। এই নেমোনিক দিয়ে মনে রাখতাম। এখানে বলতেছে কি নাইট্রোজেন, এই যে নাইট্রোজেন, এইটাই হচ্ছে মূলত শ্বাসরোধকারী গ্যাস, এবং এইটার কারণেই বাকি সবার, গ্রুপের সবারই নাম খারাপ হয়েছে, নিকটোজেন নাম বলছে গ্রুপের সবাইরে। এখন কথা হচ্ছে, দেখো তোমার বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত পার্সেন্ট? 78%। তো যদি বায়ুমণ্ডলে এই নাইট্রোজেনের পরিমাণটা অক্ষুণ্ণ থাকে তখন তাকে বলা হয় কি? নাইট্রোজেন চক্র। তো আমাদের বায়ুমণ্ডলে 78% নাইট্রোজেন থাকার পরও আমরা কিন্তু 70-80 বছর বাঁচতেছি। 70-80 বছর আমরা শ্বাস নিচ্ছি, আমাদের শ্বাস রোধ হচ্ছে না, তাই না? তাহলে কি অদ্ভুত বিষয়, সোচনে কে বাত নেই है। তো নাইট্রোজেনের বেলায় কিছু বিশেষ কথাবার্তা আছে, আমরা একটু পড়ে আসি ওগুলো। নাইট্রোজেনের বেলায় দেখো, নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে বেশি নিষ্ক্রিয় কে? কথাটা ছিল নাইট্রোজেন। সবারই আশা করি এই কথাটা অন্তত মুখস্থ আছে। নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে বেশি নিষ্ক্রিয় কে? নাইট্রোজেন। এখানে বেশ কিছু মজার জিনিসপত্র আছে, আমি এটা নিয়ে আগেও ভিডিও বানাইছিলাম। তো নাইট্রোজেন যদি দেখো, এখানে কি থাকে? ট্রিপল বন্ড দিয়ে দুইটা নাইট্রোজেন যুক্ত থাকে। ট্রিপল বন্ড কত? 3 দিয়ে যুক্ত থাকে। তাহলে আমরা এই 3টা নিলাম। দেখো, যদি তুমি এই বন্ধনে, ত্রিবন্ধন যদি ভাঙতে চাও কি করবা? তাহলে একটা 3 নিবা, তারপর কি 3টা 0 নিবা, এরপর কি নিবা? সেলসিয়াস, কেলভিন নাকি ফারেনহাইট? তো এবারও তুমি নিবা সেলসিয়াস, কারণ কি? এ বি সি 3 নাম্বার অক্ষর, এই কারণে আমি নেব 3। তাহলে 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করতে হবে। যদি এই বন্ধন ভাঙার শক্তি কত যদি বলে, 9 = 4 + 5, তাই না? 9 = 4 + 5, তাহলে 945 কিলোজুল পার মোল। 945 কিলোজুল পার মোল, এত তাপমাত্রা দরকার, এত বন্ধন হওয়ার শক্তি দরকার। আচ্ছা, যদি বলে বন্ধন দূরত্ব কত, তাহলেও দেখো এটাও মজার, 0.10
তারপর কি 9 8, তারপর পয়েন্ট 10 9 8 7 6 5 4, তাই না? এভাবে কমতেছে। এটা হচ্ছে ন্যানোমিটার। বন্ধনের দূরত্ব কত? এত ন্যানোমিটার। আশা করি পারবা। তো আর একটা জিনিস আমি বলে যাই, NCl5 আর একটা কি আছে PCl5। তাহলে P মানে কি? P হচ্ছে পজিটিভ, বা বলতে পারো যে P মানে কি পারে, P তে বলতে পারো যে পারে। এর মানে কি? তাহলে নেগেটিভ। তাহলে একটা এমসিকিউ আসে যে PCl5 আর NCl5 কোনটা? PCl5 গঠিত হতে পারে পজিটিভ, কিন্তু NCl5 গঠিত হতে পারে না। ঠিক আছে? তো এইটা ছিল আপাতত এইখান থেকে পড়ার। আমি যদি এখন একটু কোথায় নিষ্ক্রিয় গ্যাসগুলোর বেলায় চলে যাই, প্রথমে কি ছিল? হিলিয়াম, তারপরে নিয়ন, এরপর আর্গন, তারপর কি জেনন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, তাই না? এরপর কি হচ্ছে? ক্রিপ্টন, তারপরে জেনন, এরপর হচ্ছে রেডন। ঠিক আছে? নিষ্ক্রিয় গ্যাসগুলো আমরা একটু ব্যবহার করব। তো একটা হাইড্রোজেনের তুমি যদি বেলুন উড্ডয়নের ক্ষমতা 100% ধরো, তাহলে হিলিয়ামের হচ্ছে 92%। বুঝো কিনা? বায়ুমণ্ডলের সবচেয়ে হালকা গ্যাস কোনটা? অবশ্যই হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের বেলুন উড্ডয়ন ক্ষমতা 100% ধরলে হিলিয়ামের হচ্ছে 92%। বোঝা যায়? এর মানে কি হিলিয়ামের বেলুন উড্ডয়ন ক্ষমতা 92%। তোমার বইতে বলছে। এর মানে কি বেশি নাকি কম? অবশ্যই কম। 100%-এর তুলনায় 92%, তাহলে অবশ্যই কি কম। এখন কথা হচ্ছে, তাহলে সমস্যাটা কোথায়? হাইড্রোজেন গ্যাসটা হচ্ছে দাহ্য, কিন্তু এটা অদাহ্য। এই কারণে বেলুন উড়ানোর ক্ষেত্রে কোনটা ব্যবহার করা হয়? হিলিয়াম ব্যবহার করা হয়, হাইড্রোজেন ব্যবহার করা হয় না। কারণ কি? দাহ্য। তাহলে যে কোনো জায়গায় যে যদি কারেন্টের কোনো জিনিসের সাথে লাগে, তাহলে ওখানে বিপজ্জনক আগুন মানে অগ্নিকাণ্ডের সৃষ্টি হতে পারে। আরেকটা কোথায়? দেখো অক্সিজেন সিলিন্ডারে, ডুবুরির অক্সিজেন সিলিন্ডারে আমাদের কি আছে? হিলিয়াম থাকে হচ্ছে 80%, আর অক্সিজেন থাকে হচ্ছে 20%। ডুবুরির অক্সিজেন সিলিন্ডারে হিলিয়াম থাকে 80%, অক্সিজেন থাকে 20%। তাহলে আবার ওই যে সোচনে वाली बात नहीं है। যদি আমি নাম দিচ্ছি কি অক্সিজেন সিলিন্ডার, তবে হিলিয়াম দিচ্ছি বেশি কেন? সিলিন্ডারটা হালকা করার জন্য। যদি তোমার সিলিন্ডার ভারী হয়, তাহলে কি ডুবুরি একবার ডুব দিলে আর উপরে উঠতে পারবে না, কিন্তু সিলিন্ডার হালকা হলে সে সহজে উপরের দিকে উঠতে পারবে। আবার দেখো, তুমি বায়ুমণ্ডলে যে আছো, বায়ুমণ্ডলে 78% নাইট্রোজেন, 20% মতন আছে অক্সিজেন। তাইলে তোমার কিন্তু ওই 20% অক্সিজেন দিয়ে তুমি কিন্তু 70-80 বছর পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারতেছো। এক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। তাইলে অক্সিজেন সিলিন্ডারে 20% দেখে তোমার অবাক হওয়ার কোনো কারণও নেই। ঠিক আছে? আবারও সোচনে वाली बात नहीं है। বায়ুমণ্ডলে মাত্র 20% অক্সিজেন। হ্যাঁ, তারপর কি নিয়ন। নিয়ন কি বলতেছি? এটা হচ্ছে লাল আলোর বেলায়, লাল আলোতে কোন সংকেত? ঠিক আছে? নিয়ন আলোর সংকেত ব্যবহার করা হয় লাল আলোর জন্য। আরেকটা বলতেছে যে অন্যান্য রং যদি হয়, তাহলে নীল আলো যদি হয়, তাহলে এখানে বলতেছে মার্কারি বাষ্প বা অন্যান্য নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করা হয়। যতক্ষণ লাল আলো বলছে 2বার বা 3বার বলছে তোমার বইতে, ততবারই হচ্ছে নিয়নের আলো ব্যবহার বলতেছে। যে বিমান পাইলটরা যখন বিমান উড়ায় চলে যায়, তখন বিমানে যেটা লাল আলো জ্বলায়, ওইখানেও কি নিয়ন গ্যাস ব্যবহার করা হয়। তারপর আর্গন দেখো, আর্গন হচ্ছে নিষ্ক্রিয় পরিবেশ যদি বলতে চাও, যে কোনো কিছু নিষ্ক্রিয় পরিবেশ বললে এটা হচ্ছে আর্গন। এটার নিষ্ক্রিয় গ্যাসের ভিতর বায়ুমণ্ডলে আর্গনের পরিমাণ অনেক বেশি, 0.93%, অনেকটা বেশি, 0.93%। যে কোনো জায়গায় নিষ্ক্রিয় পরিবেশ বললে আর্গনের ব্যবহার। যেমন তোমার যদি বলে যে বৈদ্যুতিক বাল্বের ভিতর নিষ্ক্রিয় পরিবেশ রূপে কোনটি, তাহলে এটা। আবার যদি বলো ওয়েল্ডিং এর বেলায় নিষ্ক্রিয় পরিবেশ সৃষ্টি করতে কোনটা, তাহলেও তখন আর্গন গ্যাস ব্যবহার করতে হবে। এরপরে দেখো দুইটা একসাথে আছে, ক্রিপ্টন এবং জেনন, এই দুটো একসাথে আছে। তাহলে বইতে লেখা আছে কি ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্বে,
তাহলে আমি এভাবে মনে রাখতাম, যেহেতু আমার দুইটা গ্যাস একসাথে বলছে, দুইটা নিষ্ক্রিয় গ্যাস, তাহলে এখানে আমি দুইটা ফ পাবো, এভাবে মনে রাখতাম আমি। রেডন চলে আসো, শেষে কি আছে আর এল, তাহলে আর এ ডি আই, রেডি এ টি আই ও এন, রেডিয়েশন। এই বানান যদি তুমি প্রথম অক্ষর দেখো তাহলে আর, শেষ অক্ষর কি এন, তাহলে আমি মনে রাখতাম রেডিয়েশন। রেডিয়েশন মানে কি তেজস্ক্রিয়তা। তোমরা জানো তেজস্ক্রিয়তার ফলে কি হতে পারে, ক্যান্সার হতে পারে। তাইলে আবার রেডিয়েশনের প্রথম অক্ষর শেষ অক্ষর যদি নিই তাহলে কি হয়, রেডনের সংকেত হয়ে যায়। তাহলে রেডন হচ্ছে ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হয়। তাইলে ব্যাপারটা এরকম, আমি মনে রাখতাম যে সর্ব হইয়া দংশন করো, ওঝা হইয়া ঝাড়ো। হ্যাঁ, তাহলে রেডিয়েশন হলে তোমার শরীরে যদি পড়ে তাহলে তোমার হবে ক্যান্সার, আর যদি রেডন নাও তাহলে হবে তোমার ক্যান্সারের চিকিৎসা। তাহলে দেখো নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার হচ্ছে এই। এরপর আমরা একটু দেখি কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড এর যদি বলি জ্যামিতিক গঠন কেমন, তাইলে হচ্ছে মাঝখানে একটা কার্বন, দুই পাশে এরকম দুইটা অক্সিজেন থাকে, অর্থাৎ কিনা এটা সরল রৈখিক, সরল রৈখিক গঠন দেখা যায়, অর্থাৎ এটা হচ্ছে এসপি বন্ধন। আমি মনে রাখতাম কি এসপি, তার মানে এখানে দুইটা আছে, মনে করো যে দুইটা ডট নিলাম আমি, এখানে একটা দাগ দিয়ে কানেক্ট করে দিলাম, তাহলে কি পাবো, সরল রেখা পাবো। এখন বলো তো একটা সরল রেখা এটা কত কত ডিগ্রি কোণ, সেটা হচ্ছে 180 ডিগ্রি। একটা সরল রেখা হয় কত, 180 ডিগ্রি কোণ তৈরি করে। আচ্ছা, এটা হচ্ছে সংকরণ যে এসপি, এটা কিভাবে নির্ণয় করতে হয়, ঠিক আছে। আমরা তোমরা দেখছো একাডেমিকে, তোমরা সুন্দর করে বারবার এটা প্র্যাকটিস করছো। আমরা কি বলি, হাফ সংকরণ নির্ণয় করার জন্য প্রথমে হাফ দিতে হয়, তারপরে কি ছিল যে কেন্দ্রীয় মৌলের সর্বশেষ শক্তি স্তরের সংখ্যা, মানে জারণ সংখ্যা আর কি। তো এখানে আছে কি যোগযুক্ত স্তরে ইলেকট্রন সংখ্যা আর কি। তো কার্বনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কেমন, 6, তো কার্বন হচ্ছে তাহলে 2,4, তাহলে শেষে কি পাচ্ছি 4। এরপরে কি ছিল, প্লাস দিয়ে আমরা লিখতাম হচ্ছে একযোজী মৌলের সংখ্যা, কি একযোজী মৌলের সংখ্যা। কিন্তু অক্সিজেন কি একযোজী, না, অক্সিজেন তো দ্বিযোজী, তাহলে এখানে হচ্ছে 0। এরপর ক্যাটায়ন অ্যানায়ন কিছুই নাই, তাহলে আমরা এই পর্যন্তই ক্লোজ করে দিলাম। তাহলে কত হবে, হাফ ইন্টু 4, তাহলে হবে 2, তাহলে হবে এসপি। একইভাবে একটা করো সালফার ডাই অক্সাইড SO2, তাহলে এই যে কেন্দ্রীয় পরমাণু আছে সালফার, সালফারের ইলেকট্রন বিন্যাস কেমন, 2, 8, 6, তাই না। এখানে পাবো 6 যোগ অক্সিজেন তো একযোজী না, তাহলে এর মান ধরবো 0, ক্যাটায়ন নেই, ক্লোজ, তাহলে হাফ ইন্টু 6, তার মানে কি 3। তাহলে এখানে সংকরণটা কি হবে, sp2 সংকরণ হবে, সালফার ডাই অক্সাইডের সংকরণ হবে sp2। আচ্ছা, অষ্টক সম্প্রসারণ হয় কার কার বেলায়, এগুলো একটু লিখে রাখো। অষ্টক সম্প্রসারণ হয় কার কার বেলায়, সিলিকন, ফসফরাস, সালফার। সিলিকন কত নাম্বার, 14 নাম্বার, ফসফরাস হচ্ছে 15, আর সালফার হচ্ছে 16 নাম্বার মৌল, তাই না। তাহলে এই তিনটা হচ্ছে অষ্টক সম্প্রসারণ হয়, তোমার বইতে লেখা দেখতে চাই, ঠিক আছে। এটার গঠন সরল রৈখিক বললাম। আচ্ছা, সংকরণের কথা যখন উঠছে তাহলে একটা ট্রিক লিখে রাখো, অনির্বাণ স্পেশাল, BFG, এদের সংকরণ হচ্ছে sp2 সংকরণ, ঠিক আছে। BFG, বেনজিন, ফুলারিন, গ্রাফাইট, এদের তিনটের সংকরণ কি sp2। বি তে লেখো বেনজিন, এটা হচ্ছে ফুলারিন, জি তে লেখো গ্রাফাইট। বেনজিন, ফুলারিন এবং গ্রাফাইট, এই তিনটা সংকেত কি সংকরণ হচ্ছে sp2। আচ্ছা, যদি বলি ডায়মন্ড, ডায়ামন্ড বা কি হীরক, ডায়মন্ড বা হীরক, এদের সংকরণ কি হবে sp3। ডায়মন্ড বা হীরকের সংকরণ কি sp3। বেনজিন, ফুলারিন, গ্রাফাইট, এগুলো হচ্ছে sp2 সংকরণ করা যাবে। XeF2, তোমরা জানছো আগে জানতে যে নিষ্ক্রিয় গ্যাস কোনো যৌগ গঠন করে না, এখন দেখতেছো যে নির্দিষ্ট তাপমাত্রা, তাপ প্রভাবকে এইগুলোরও যৌগ গঠন করানো সম্ভব। কি প্রভাবক লাগে, নিকেল প্রভাবক। তাপমাত্রা কত, 400 ডিগ্রি সেলসিয়াস, চাপ কত, 6 অ্যাটমসফিয়ার। এই তিনটা শর্তে এই যৌগগুলো গঠিত হয়। তাহলে এখান থেকে আবার দুইটা এমসিকিউ আসে যে নিষ্ক্রিয় গ্যাসের ভিতর
কোনটি সবচেয়ে বেশি মৌল গঠন করে, সেটা হবে জেনন। যদি বলে যে নিষ্ক্রিয় গ্যাসের ভিতর জেনন কার সাথে বেশি মৌল গঠন করে, যৌগ গঠন করে, তাহলে বলতে হবে ফ্লোরিনের সাথে। এরপর আসো নিষ্ক্রিয় গ্যাসের ভিতর আর্গন, এটা হচ্ছে ক্যাথারেট যৌগ গঠন করে। আর্গন ক্যাথারেট যৌগ গঠন করে, তাহলে এটা কার বৈশিষ্ট্য? আর্গনের। যদি আর্গন অপশনে না থাকে তাহলে নিষ্ক্রিয় গ্যাসের অপশনে দিতে পারে, নিষ্ক্রিয় গ্যাসের বৈশিষ্ট্য। আচ্ছা দেখো OF2 এটা গঠিত হওয়া সম্ভব, কিন্তু OF4 এবং OF6 এগুলো গঠিত হতে পারবে না। এর একটা এমসিকিউ আছে। হ্যালোজেনের কথায় যদি যাই একটা জিনিস, তাহলে IF5 বা IF7 এই যে দুইটা, এই দুটোর বেলায় আয়োডিনের জারণ সংখ্যা কত? এটা হচ্ছে +5, আর এক্ষেত্রে হবে +7। তাহলে এগুলো কিন্তু একটু ব্যতিক্রম ধর্মী, তোমার মাথায় হঠাৎ করে নাও আসতে পারে। ফ্লোরিনে কি হবে? ফ্লোরিনে হচ্ছে -1 গুণ 7। এখন এই যৌগটা টোটাল চার্জ ধরে তো শূন্য হবে, তাই না? তাহলে এখানে তুমি পাচ্ছ -7, তাহলে এটা কি হবে? +7 হতে হবে। একইভাবে তুমি এটা পাবা হচ্ছে -5, টোটালটা মিলে তো 0, তাহলে এটা +5, এটা -5 হতে হয়। তাহলে এগুলোকে বলা হয় আন্তঃ হ্যালোজেন যৌগ, মানে হ্যালোজেন নিজেরাই যৌগ গঠন করছে। এক্ষেত্রে এরকম +5, +7 এই ধরনের জারণ সংখ্যাগুলো দেখা যাইতে পারে। তাহলে আমরা মূল যে জায়গা থেকে আলোচনা শুরু করছিলাম সেখান থেকে অনেক দূরে চলে গেছি। দেখো HCF2 এইটার বেলায় যদি আসো, তাহলে এর হচ্ছে আমরা কিভাবে গঠন করি? হাফ ইনটু জেননের ক্ষেত্রে সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন কয়টা? 8টা। ফ্লোরিনের ক্ষেত্রে কয়টা হবে? শেষে হবে 2, তাইলে হাফ ইনটু 10, তাহলে কত হবে? 5 পাবে, 5। এখন 5 থাকলে কি sp3d, দেখো সংকরণ পাইছি কিনা, sp3d। তাহলে তুমি যদি এই নিয়মে আসো তাহলে কিন্তু তুমি ঠিকই সংকরণটা পাচ্ছ, কিন্তু যদি মুখস্থ করতে চাও তাহলে কিন্তু একটু কঠিন হবে। তাহলে এখানে তুমি 5 পাইলে sp3d, এটা হচ্ছে ডিরেক্ট তোমার আসতেছে, সমস্যা নেই। একইভাবে এটা করো, হাফ 8 যোগ 4, তাহলে হাফ, আর এখানে হচ্ছে 8 আর 4 12, তাহলে পাচ্ছ তুমি 6, তাহলে কি হবে? sp3d2। আচ্ছা একইভাবে এটা করো, হাফ 8 6, তাহলে 8 হচ্ছে 14, হাফ ইন্টু 14, তাহলে কি পাবা? 7 পাবা, তাই না? তাহলে এটা কি হবে? sp3d3 হয়েছে 7। sp3 3 আর 4 আর 3 7। তাহলে দেখো আমি সংকলন গুলো মুছে ফেলতেছি, এই যে হিসাবগুলো মুছে ফেলতেছি। এবার দেখো এটা তুমি ঠিকই একটা ক্রম পাইছো, সিকোয়েন্স পাইছো, sp3d, এটা sp3d2, এটা sp3d3, ঠিক আছে? তুমি চাইলে এভাবে ডিরেক্ট মুখস্থ করতে পারো, আর তুমি যেটা জানো বেসিক ওটা দিয়ে বের করলে পরীক্ষা হলে মিলেই যাবে, তো টেনশনের কিছু নাই। এবার দেখো এই যে জ্যামিতিক গঠন, এই জ্যামিতিক গঠনগুলো বের করার আমরা কিছু শর্টকাট ইউজ করি। সেটা হচ্ছে এখানে 2 আছে, শেষে 2, এদিকে দেখবো সংকলন আমার লাগবে না এক্ষেত্রে, কাজ শেষে কি আছে? 2। এক্ষেত্রে কি বলছি যে দুটো ডট আমি চিন্তা করব, এটা হচ্ছে একটা দাগ দিয়ে মিলাই দিলে কি পাচ্ছি? একটা সরল রেখা পাচ্ছি। তাহলে HCF2 এর জ্যামিতিক গঠন কেমন? সরল রৈখিক। এখানে কি আছে? এটা আছে হচ্ছে 4। এখন একটা বর্গের কি? একটা বর্গের 4টা বাহু 4টা কোণ, 4টা বাহু 4টা কোণ, তাইলে এই যে 4 আছে, তাহলে এটা হবে সমতলীয় বর্গাকার। আচ্ছা এখানে একটা কনফিউশন থাকে, CH4 এটা কি? মিথেন, এর সংকলন কি? sp3, ঠিক আছে? এই ক্ষেত্রেও কিন্তু 4। তো এই ক্ষেত্রে আমরা কি বলি? এটার জ্যামিতিক গঠন বলি চতুস্তলকীয়। চতুস্তলকীয়। তাহলে এই ক্ষেত্রে একটা জিনিস তোমরা মনে রাখবা, যদি কোনো ডি অরবিটাল না থাকে তাহলে সেটার জ্যামিতিক গঠন হয় চতুস্তলকীয়। যদি ডি অরবিটাল থাকে তাইলে এবং এই যে 4 হয় শেষে, তাহলে সেটার গঠন হয় সমতলীয় বর্গাকার। কি বললাম? যদি সংকলনের ডি অরবিটাল না থাকে তাহলে হয় চতুস্তলকীয়, যদি ডি অরবিটাল পাওয়া যায় তাহলে সেটা হবে সমতলীয় বর্গাকার। আচ্ছা HCF6 এটা দেখো 6, তাহলে এক্ষেত্রে কি হবে?
6 হলে পঞ্চভুজীয় পিরামিড। ঠিক আছে, পঞ্চ মানে কি 5, পিরামিডের জন্য আমি নিচ্ছি 1, তাহলে 6 পেয়ে গেলাম। তাহলে মনে রাখার উপায় কি, FCF2 শেষে আমি 2 দেখতেছি, তাহলে 2 হলে সরলরৈখিক, শেষে 4 আছে, তাহলে সমতলীয় বর্গাকার, কারণ একটা বর্গের 4টা বাহু 4টা কোণ আছে। যদি 6 হয় তাহলে পঞ্চভুজীয় পিরামিড। তাহলে পঞ্চ মানে 5, পিরামিডের জন্য আমি নিচ্ছি 1, টোটাল হচ্ছে 6। কিন্তু নরমাল অন্যান্য যৌগতে 6 থাকলে, সংকরণের শেষে 6 থাকলে ওগুলো আমরা পাইতাম অষ্টতলকীয়। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আশা করি তোমাদের আমার ক্লাস ভালো লাগছে। যারা আমার কাছে সরাসরি পড়তে চাও তারা এই নাম্বারে ফোন করো, অথবা স্ক্রিনের নিচেও দেওয়া থাকবে নাম্বার, এখান থেকে নিয়ে ফোন করতে পারো। আমার ব্যাচ খুলনাতে সিটি কলেজের সামনে, ব্যাচের নাম মেডি ম্যাজিক। আশা করি ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।